নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। ডব্লিউবিসিএইচ মডেল কোশ্চেন পেপার #5 নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি। তোমাদের অনেকের রেকমেন্ডে অনেকের বলেছিলে আমাকে, এবং অনেকে বলেছিলে যে দাদা রিসার্চ থেকে কোশ্চেন নিয়ে আসো। তো রিসার্চ থেকেও অনেক কোশ্চেন আছে এখানে, এবং যেরকম ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের উপর আমরা ছোটো টপিক আলোচনা করেছি, সেরকম আমরা কিন্তু রিসার্চ থেকেও কিন্তু ছোটো টপিক নিয়ে আসবো হয়তো পরে। তো এখন আসি আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে ডব্লিউবিসিএইচের পয়েন্ট অফ ভিউ থেকে। তো কোশ্চেন শুরু করার আগে, প্রথম কোশ্চেনে আসার আগে একটাই কথা বলবো, আমার ভিডিওগুলো যদি ইনফরমেটিভ এবং ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো, এবং যারা যারা এখনও নার্সিং কর্নারের সদস্য হয়নি তাদেরকে সদস্য হতে সুযোগ করে দাও। তো আসি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন বলছে বন্ধুরা যে ডাম্পা ইজ হুইচ টাইপ অফ কন্ট্রাসেপটিভ। ডাম্পা মানে কি বন্ধুরা? ডাম্পা মানে অনেক সময় এটার ফুল ফর্মও চলে আসে। তো ফুল ফর্ম কী আসে, যে ডাম্পা মানে হচ্ছে ডিপোর্ট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট। অনেক সময় কিন্তু ডাম্পার ফুল ফর্মও চলে আসে বন্ধুরা। তো এটা হচ্ছে কম্বাইন ওরাল পিল, নাকি প্রজেস্টেরন অনলি ইনজেক্টেবল, নাকি বেরিয়ার মেথড, নাকি আইইউসিডি? অবশ্যই কিন্তু প্রজেস্টেরন অনলি ইনজেক্টেবল। এটা একটা প্রজেস্টেরন পিল, এবং এটা হচ্ছে পিল নয়, এটা হচ্ছে ইনজেক্টেবল। যেটা হচ্ছে আরেকটা কী কোশ্চেন আছে বন্ধুরা, যে এটা হচ্ছে ইনজেক্টেবল, এটা হচ্ছে আইএম দেওয়া হয়। তো আইএম দেওয়া হয়, এবং এটা কত হচ্ছে 150 mgর হয়। আর একটা কোশ্চেন আছে বন্ধুরা, যে এটা কতদিন অন্তর দেওয়া হয়? এটা অবশ্যই 3 মান্থ অন্তর দেওয়া হয়। তো এখান থেকেও কিন্তু ডাম্পা থেকে কিন্তু এরকমও কোশ্চেন আসে বন্ধুরা। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2 কী বলছে বন্ধুরা, যে বেস্ট কন্ট্রাসেপটিভ ফর ল্যাকটেটিং মাদারের জন্য সবথেকে বেস্ট কন্ট্রাসেপটিভ কোনটা? তো বন্ধুরা, কন্ট্রাসেপটিভ কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, যেখান থেকে প্রত্যেকটা সিরিজেতে এক্সামে কোশ্চেন আসে। তো যেটা হচ্ছে কম্বাইন পিল, নাকি মিনি পিল, নাকি আইইউসিডি, নাকি ডাম্পা? তো অবশ্যই মিনি পিল চলে যাবে সঠিক উত্তর। কন্ট্রাসেপটিভ ল্যাকটেটিং মায়েদের জন্য কিন্তু মিনি পিল ইজ দ্য বেস্ট। তো মিনি পিল, পিওপি মানে হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা। কোশ্চেন নম্বর 3 বলছে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কি বলছে শুড বি স্টার্টেড, কখন স্টার্ট করা ঠিক হবে? এনি টাইম, নাকি ফার্স্ট 5 days অফ মেনস্ট্রুয়েশন, নাকি আফটার ওভুলেশন, নাকি অপশান নাম্বার ডি ডিউরিং প্রেগনেন্সি? অবশ্যই কিন্তু প্রথম 5 দিনের মধ্যে মেনস্ট্রুয়েশনের সময় স্টার্ট করতে হবে। তো এবং ওসিপি কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো ওসিপি থেকে একটু আলোচনা করে নিই বন্ধুরা। তো ওসিপি কি? ওসিপি হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা হচ্ছে কিন্তু দুটো ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে মিনি পিল, আর একটা কী হচ্ছে বন্ধুরা, কম্বাইন পিল, তাই তো? কম্বাইন পিল। তো এই মিনি পিল বা কম্বাইন পিল, মিনি পিল মানে হচ্ছে এখানে শুধু প্রজেস্টেরন অনলি পিল থাকবে, আর এখানে ইস্ট্রোজেন থাকবে আর প্রজেস্টেরনও থাকবে, মানে হরমোনাল পিল। ওকে, তারপরে আসি ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটোই থাকবে। এবার হচ্ছে মিনি পিল কিন্তু সেফ, অনেক সময় সেফ, যেমন ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে কিন্তু মিনি পিলটা সেফ। কম্বাইন পিলে যেহেতু হরমোনাল থাকে, সেখানে সেফ না। এবং এই যে কম্বাইন পিলটা কিন্তু 21টা থাকে হরমোনাল ট্যাবলেট, আর হচ্ছে 7টা থাকে আয়রন ট্যাবলেট। কেন বন্ধুরা এই 7টা আয়রন ট্যাবলেট কম্বাইন পিলের মধ্যে কেন থাকে? কারণ হচ্ছে তো ব্লিডিংয়ে প্রচুর তো মানে লস হয়। তো সেক্ষেত্রে কিন্তু আয়রনের এটা হেল্প করে, কিসে আয়রনে হেল্প করে, বা অ্যানিমিয়া থেকে কিন্তু বাঁচাতে কিন্তু সাহায্য করে আয়রনের ট্যাবলেটটা। তো এই যে কম্বাইন পিলটা কী কম্বাইন পিল একটু উদাহরণ যদি জানা যায় বন্ধুরা, তাহলে তো আরও সুবিধা হয়। যেমন হচ্ছে একটা হচ্ছে মালা এন, আর একটা হচ্ছে মালা ডি, এই দুটো কিন্তু কম্বাইন পিল। এবার এগুলোর মধ্যে কী মালাইনের মধ্যে থাকে যে একটা হচ্ছে লিভেনরগ্যাস্টিল, যেটা হচ্ছে 0.15 mg। আরেকটা কী থাকে বন্ধুরা? আরেকটা থাকে যে ইথানাইল এস্ট্রাডিওল। তো ইথানাইল এস্ট্রাডিওল কত থাকে? 0.03
এমজি। এবার অনেক সময় চলে আসে এমসিজিতে চলে আসে অনেক সময় কোশ্চেনে যে মালায়নের মধ্যে বা কম্বাইন পিলের মধ্যে লিভোনরগ্যাস্ট্রিল কত থাকে, তো 0.15 এমজি বা 150 এমসিজিও আমরা কিন্তু এখানে লিখতে পারি, বা 0.03 এমজির জায়গায় আমরা ইথানাইল এস্টিডলের 0.03 জায়গায় আমরা কিন্তু এখানে কি লিখতে পারি, এখানে 30 এমসিজিও কিন্তু আমরা কিন্তু লিখতে পারি, তাই তো। তো এবার জানা গেল যে মালাইন এবং মালাডি একটা কম্বাইন পিল। এই মালাইন বা মালাডির মধ্যে কী কী প্রেজেন্ট থাকে, এবং এই দুটোই কিন্তু মালাইন বা মালাডির কাছে কিন্তু এই দুটোই প্রেজেন্ট থাকে। এবং এটা কি বন্ধুরা, মালাইন হচ্ছে কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হয়, ফ্রি অফ কস্ট মালাইন হচ্ছে ফ্রি অফ কস্টে দেওয়া হয়, আর মালাডিটা হচ্ছে কিন্তু এবং গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। আর ইয়েটা কি হচ্ছে, মালাডিটা হচ্ছে এটা কিন্তু ওই 3 থেকে 4 টাকা কিন্তু পড়ে এবং ফার্মাসি থেকে পাওয়া যায়। এটা একটা জানার বিষয়। আরেকটা জানার বিষয় কি বন্ধুরা, আরেকটা জানার বিষয় হচ্ছে এটা আরেকটা, যেহেতু এতগুলো পিল তো খুব ইম্পর্ট্যান্ট একটা কন্ট্রাসেপটিভ পিল, তো এখানে আরেকটা কোশ্চেন প্রায় ফ্রিকুয়েন্ট এক্সামে আসে, সেটা হচ্ছে ই পিল বা আই পিল, মানে এমার্জেন্সি পিল। ই পিল বা ব্র্যান্ডিং নেম কি হয়, আইপিল। তো আইপিল কি বা ই পিল কি, এটা হচ্ছে এমার্জেন্সি পিল। এবং এর মধ্যে কি থাকে, ই ফর এমার্জেন্সি, এর মধ্যে থাকে কি কন্টেইন বা কি নিয়ে তৈরি হয়, এটা হচ্ছে লিভোনরগ্যাস্ট্রিল নিয়েই তৈরি হয়, শুধুমাত্র লিভোনরগ্যাস্ট্রিল নিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে 1.5 গ্রাম কিন্তু থাকে, অনেক পরিমাণে বেশি। যেখানে কিন্তু কম্বাইন পিলে আমরা কত জেনেছিলাম, মাত্র কিন্তু 0.15 এমজি ছিল বা 150 এমসিজি ছিল, সেখানে কিন্তু এখানে 1.5 এমজি কিন্তু লিভোনরগ্যাস্ট্রিল, যেটা ই পিল এমার্জেন্সি পিলে থাকে। আর একটা কোশ্চেন আসে বন্ধুরা এখান থেকে, এই এমার্জেন্সি পিল থেকেই কিন্তু আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এটা কতক্ষণের মধ্যে বেস্ট দেওয়াটা ঠিক হবে, উইদিন 72 আওয়ার্স। এটা কিন্তু প্রচুর পরীক্ষায় কমন আছে, ট্রিপল স্টার 72 আওয়ারের মধ্যে কিন্তু দেওয়া হয়। আর কোশ্চেনে যদি থাকে যে কখন দেওয়াটা বেস্ট হবে, এবং সেখানে যদি অপশান থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবলটা কিন্তু সঠিক উত্তর যাবে, এটাও বলে রাখছি। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে একটা কোশ্চেন। এতগুলো আলোচনা করলাম কোনটা ই পিল, কম্বাইন পিল মানে মালাইন চলে গেল ওখানে। আর একটা কি জেনে নিলাম যে ওসিপি দুটো হয়, একটা হচ্ছে মিনি পিল মানে হচ্ছে প্রোজেস্টেরন অনলি পিল, আরেকটা কি জানলাম যে কম্বাইন পিলের মধ্যে কি কি থাকে, বা যেটা হচ্ছে 21টা হরমোনাল ট্যাবলেট এবং 7টা আয়রনের ট্যাবলেট। তো এতগুলো আমরা জেনে নিলাম। তো তারপরে আসি মূল কোশ্চেন নাম্বার 4 বলছে বন্ধুরা যে কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন। তো কম্বাইন পিলটা কোন কোন ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড, একটা হচ্ছে হাইপারটেনশন, নাকি ব্রেস্ট ক্যান্সার, নাকি লিভার ডিজিজ, নাকি অল অফ দ্য অ্যাবাভ। অবশ্যই সবগুলো ক্ষেত্রেই, তো অল অফ দ্য অ্যাবাভ এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপর আসে পরের কোশ্চেন নাম্বার 5 বন্ধুরা, যে বেস্ট টাইম ফর আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ইনসারশন, কোন সময়টা সঠিক হচ্ছে আইইউডি ক্ষেত্রে ইনসারশন করার ক্ষেত্রে, যে এনি টাইম ইন সাইকেল, যে কোনো সময়, নাকি অপশান নাম্বার বি ডিউরিং মেনস্ট্রুয়েশন অর উইদিন 7 ডেজ, 7 দিনের মধ্যে, অপশান নাম্বার সি বলছে ডিউরিং প্রেগনেন্সি, নাকি অপশান নাম্বার ডি বলছে আফটার 1 ইয়ার অফ পোস্টপার্টাম। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি ডিউরিং মেনস্ট্রুয়েশন বা উইদিন 7 to 7 ডেজ, বা 7 থেকে 10 দিনের মধ্যে মেনস্ট্রুয়েশনের সময় দেওয়াটা হচ্ছে ভালো হবে। কেন বন্ধুরা, কারণ সেই সময় তো মেনস্ট্রুয়েশনের সময় কী থাকে, সার্ভিক্সটা ওপেন থাকে, তাই না, সার্ভিক্সটা ওপেন থাকে। তো সেই সময় কিন্তু ওই জন্য ডিসকমফোর্ট থেকে কিন্তু বাঁচবে বা ডিসকমফোর্টটা রিডিউস হবে, কারণ সার্ভিক্সটা সে সময় ওপেন থাকবে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, যে নোসোকোমিয়াল ইনফেকশান, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, তোমরা সবাই জানো এটা, সবাই যেহেতু হাসপাতালে কাজ করেছো, যে নোসোকোমিয়াল ইনফেকশানের ক্ষেত্রে বলছে যে মানে কি, অবশ্যই নোসোকোমিয়াল ইনফেকশান মানে আমরা এটাও জানি এইচএআই, তাই তো, হসপিটাল অ্যাকুরেট ইনফেকশান। তো সেখানে বলছে অপশান নাম্বার এ ইনফেকশান প্রেজেন্ট বিফোর অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার আগেই কি ইনফেকশান ছিল হাসপাতালে, না, ইনফেকশান অ্যাকুরেট ইন হসপিটাল, অবশ্যই হসপিটালে এসেই কিন্তু কিন্তু ইনফেকশানটা হয়েছে কখন। এইখানে আবার অনেক সময় কোশ্চেন থাকে যে ঘন্টায় দিয়ে দেয়, যেমন 48 ঘন্টা অফ অ্যাডমিশান, হাসপাতালে ভর্তি হওয়ার পর যদি 48 ঘন্টা পর যদি ইনফেক্টেড হয়, তাকে কিন্তু নোসোকোমিয়াল ইনফেকশান বলে। তো অপশান নাম্বার এখানে কিন্তু বি চলে যাবে বন্ধুরা, সঠিক উত্তর। এবং আরও একটা কোশ্চেন আসে যে মোস্ট কমন এইচএআই বা নোসোকোমিয়াল ইনফেকশান, সেটা কি,
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। তো আবার অনেক সময় কোশ্চেন আছে ইউটিআইয়ের জন্য কে সবথেকে, কোন প্যাথোজেন সবথেকে দেয়? তো ইকোয়ালি। তো বন্ধুরা এরকম রিলেট করে করে কিন্তু কোশ্চেন পড়তে হবে, শুধু কোশ্চেন আর অ্যান্সার পড়ে নিলে হবে না, কোশ্চেনের সাথে সাথে আর কি কোশ্চেন আসতে পারে, বা এই যে ইউটিআই জানলাম বা প্যাথোজেনটা কি, এইভাবেই কিন্তু আমাদেরকে পড়তে হবে। তবে কী হবে, আমাদের কিন্তু আরও বেশি বেশি করে জানতে পারবো এবং ওই টপিকটার ওপর ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। তো তারপরে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন 7 বলছে বেস্ট ইন্ডিকেটর অফ হেলথ স্ট্যাটাস অফ কমিউনিটি ইজ। একটা কমিউনিটির ক্ষেত্রে বেস্ট ইন্ডিকেটর কোনটা? লিটারেসি রেট, নাকি ইনফ্যান্ট মর্টালিটি রেট, নাকি নাম্বার অফ হসপিটালস, নাকি পপুলেশন সাইজ? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, ইনফ্যান্ট মর্টালিটি রেট। তো এটা আমরা সবাই জানি, ইনফ্যান্ট মর্টালিটি রেট কিন্তু একটা হেলথ ইন্ডিকেটর, স্ট্যাটাস মেন ইম্পর্টেন্ট। ওকে, দেন আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8 বলছে মর্টালিটি রেফার্স টু। তো এই মর্টালিটি কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে হচ্ছে কি রেফার করে? অকারেন্স অফ ডিজিজ ঘটাতে, নাকি ডেথ অফ ইন পপুলেশন, নাকি অপশান নাম্বার সি ডিসেবিলিটি, নাকি অপশান নাম্বার ডি বার্থ রেট? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, ডেথ ইন পপুলেশন। মর্টালিটি রেশিও যেমন IMR MMR, তো মর্টালিটি রেশিও অবশ্যই কিন্তু ডেথ এবং পপুলেশনের মধ্যে চলে যাবে। তো তারপরে আসি পরে কোশ্চেনে আসার আগে বন্ধুরা একটু আমরা মর্টালিটি আর মরবিডিটি কি একটু জেনে নিই। যে মর্টালিটি আর মরবিডিটি কি, একটা হচ্ছে দুটো জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে মর্টালিটি আর মরবিডিটি, আর একটা হচ্ছে মরবিডিটি, তাই তো? তো মর্টালিটি কি বন্ধুরা? মর্টালিটি যেখানে হচ্ছে মর্টাল, তো ডেথ, এখানে মারা যাবে। আর মরবিডিটি মানে আমরা জানি যে ইলনেস, যে কোনো জায়গার যে ইলনেস হয়, কোনো পার্টিকুলার জায়গার যে ইলনেস সেখানকার, সেটা হচ্ছে মরবিডিটির মধ্যে আসে। তো মর্টালিটির ক্ষেত্রে কী হয় বন্ধুরা, যে যেরকম ভাবো যে ইনফ্যান্ট মোর্টালিটি রেট মানে কি, যে কোনো বাচ্চা ইনফ্যান্ট মানে 1 ইয়ার অবধি কোনো বাচ্চা যখন তাকে তার বার্থ দিয়ে ভাগ করে 1 বছর 1000 দিয়ে যদি গুণ করি, তাহলে কিন্তু সেটা হচ্ছে তার মর্টালিটি রেট, তাই তো? এবং আরও কিছু আছে, যেমন হচ্ছে ক্রুড ডেথ রেট CDR, বা ম্যাটারনাল মর্টালিটি রেট। তো এগুলো হচ্ছে মর্টালিটির মধ্যে আসে। আর মরবিডিটি কি বন্ধুরা? যেগুলো হচ্ছে ক্যালকুলেট করা যায়, যেমন হচ্ছে ইনসিডেন্স কিংবা প্রিভিলেন্স, এগুলো কিন্তু চলে আসবে কার মধ্যে? মরবিডিটির মধ্যে। তো মর্টালিটি এবং মরবিডিটি একটা বোঝার ব্যাপার, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এখানে কোশ্চেন নাম্বার 9 বলছে যে মরবিডিটি কোনটা ইন্ডিকেট করে? নাম্বার অফ ডেথ, নাকি ফ্রিকোয়েন্সি অফ ইলনেস, নাকি অপশান নাম্বার সি লাইফ এক্সপেক্টেন্সি, নাকি অপশান নাম্বার ডি ফার্টিলিটি রেট? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, ফ্রিকোয়েন্সি অফ ইলনেস। তো বি এ চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 10 বলছে ইনসিডেন্স ইজ ইউজ টু মেজার। ইনসিডেন্ট কোনটা মেজার করতে ইউজ করা হয়? একটা হচ্ছে বার্ডেন অফ ওল্ড ডিজিজ, নাকি রিস্ক অফ গেটিং ডিজিজ, নাকি রিকভারি রেট, নাকি অপশান নাম্বার ডি বলছে মর্টালিটি। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, রিস্ক অফ গেটিং ডিজিজ। তো ইনসিডেন্স মানে আমরা জানি কি বন্ধুরা, যে নিউ কেস, তাই তো? কোনো জায়গায় নিউ কেস যে রেজিস্টার হয়, সেটা হচ্ছে তার ইনসিডেন্স। আর এর পরের কোশ্চেনই এবার নিয়ে এসেছি, যেটা হচ্ছে প্রিভিলেন্স কী বলে বন্ধুরা? তো প্রিভিলেন্স বলে যে অনলি নিউ কেস তো ইনসিডেন্সে চলে যাচ্ছে। টোটাল এক্সিস্টিং কেস, নাকি ডেথ কেস, নাকি বার্থ কেস? অবশ্যই টোটাল এক্সিস্টিং কেস, যতগুলো কেস হয় সেটা কিন্তু প্রিভিলেন্সের মধ্যে চলে আসবে বন্ধুরা। তো অপশান নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর। এবার ইনসিডেন্স বা প্রিভিলেন্সের মধ্যে যদি আমরা অল্প বিস্তর একটু বুঝে নিতে পারি, যে ইনসিডেন্স আর হচ্ছে প্রিভিলেন্স, ইনসিডেন্স এবং প্রিভিলেন্স কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষায় একটা দুটো আসে বন্ধুরা। তো নাম্বার অফ ইনসিডেন্স মানে হচ্ছে নিউ কেস যেখানে, আর এখানে নিউ কেস, নাম্বার অফ নিউ কেস প্লাস ওল্ড কেসও কিন্তু রেজিস্টার থাকছে কার মধ্যে? প্রিভিলেন্সের মধ্যে। আর ইনসিডেন্সের মধ্যে কি হচ্ছে? শুধু নিউ কেস থাকছে। এবং এই ইনসিডেন্সকে কী টুল বা কী মেজারমেন্ট করবো কী দিয়ে? রেট দিয়ে। যে তোমরা দেখেছো যে ইনফ্যান্ট মোর্টালিটি রেট, এই যে রেট, তো এগুলো কিন্তু সব ইনসিডেন্সের মধ্যে আসছে। আর প্রিভিলেন্সকে আমরা কী টুল দিয়ে বিচার করবো বন্ধুরা? পারপোর্শন দিয়ে আমরা চেক করব।
তো তারপরে আর কি আসে বন্ধুরা, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু দুটো থিওরি আসে, যেটা কিন্তু পরীক্ষায় অনেক সময় যদি একটু কঠিন কোশ্চেন হয় সেক্ষেত্রে কিন্তু আসে। যেমন হচ্ছে ইনসিডেন্সের ক্ষেত্রে কোন থিওরি কাজ করে? কোহার্ট থিওরি। এটা কিন্তু রিসার্চ থেকে একটা কোশ্চেনও আসে যে কোহার্ট থিওরি। কোহার্ট থিওরিটা কিসের জন্য বন্ধুরা? ইনসিডেন্সের জন্য। আর প্রিভিলেন্সের জন্য কোন থিওরি কাজ করে? ক্রস সেকশনাল থিওরি। ক্রস সেকশনাল থিওরি। তো এটা গেল বন্ধুরা যে ইনসিডেন্স এবং প্রিভিলেন্স থেকে। এবং ইনসিডেন্স এবং প্রিভিলেন্স থেকে আরেকটা ছোটো জিনিস, যে এখানে কিছু সূত্র আছে নিউমেরিক্যাল বা ডিনোমিটার, যেটা হচ্ছে n/d ইন্টু 1000 হচ্ছে কার ক্ষেত্রে চলে যাবে? ইনসিডেন্সের ক্ষেত্রে চলে যাবে। ওই জন্য দেখবে বন্ধুরা যে ইন্টু 1000 IM। আচ্ছা, আর এখানে চলে যাবে নিউমেরিক্যাল ইন্টু ডিনোমিনেটর ইন্টু 100 বন্ধুরা যখন 100 থাকে তখন কিন্তু কিসে আসে বন্ধুরা? 100 যখন দিয়ে গুণ করা হয় তখন সেটা কিন্তু পার্সেন্টেজে আসে। তো প্রিভিলেন্স সবসময় কিন্তু একটা পার্সেন্টেজে আসবে। তো বোঝা গেল ইনসিডেন্স আর প্রিভিলেন্সটা, তাই তো। এবার আসি পরের কোশ্চেন নাম্বার বন্ধুরা, যে কি বলছে 12-এ আসি। 12 বলছে বন্ধুরা ইন্ডিয়ার মোস্ট কমন কজেস অফ ম্যাটারনাল মরবিডিটি ইজ। ইন্ডিয়াতে মোস্ট কমন কজেস কোনটা ম্যাটারনাল মরবিডিটি বা ইলনেসের ক্ষেত্রে? অ্যানিমিয়া, ডায়াবেটিক্স নাকি হার্ট ডিজিজ নাকি ক্যান্সার? অবশ্যই কিন্তু অ্যানিমিয়া হচ্ছে। ওই জন্যই তো আমরা যেটা আয়রন ট্যাবলেট বা ফলিক অ্যাসিড দেওয়া হয়। তো অপশান নাম্বার এ চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 13 বলছে যে নিওনেটাল মোর্টালিটি রেট ইজ ডেথ ইন ফার্স্ট 28 days পার 1000 লাইভ বার্থ, নাকি ডেথ ইন 1 year পার 1000 বার্থ, নাকি স্টিল বার্থ পার 1000 বার্থ, নাকি ম্যাটারনাল ডেথ পার 1000? অপশান নাম্বার ডি। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার এ, ডেথস ইন ফার্স্ট 28 days। তো এখানেও কোশ্চেন আসে যে কত দিনের মধ্যে? তো 28 দিনের মধ্যে। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে পার। আবার থাকে যে কত লাইভ বার্থের মধ্যে? 1000 লাইভ বার্থের মধ্যে। এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো নিওনেটাল মর্টালিটি রেট, নিওনেটাল মর্টালিটি মানে NMR, এটা কিন্তু IMR না। ইনফ্যান্ট মর্টালিটি মানে হচ্ছে IMR। তো বন্ধুরা এবার আসি পরের কোশ্চেন নাম্বার। রেট এবং রেশিও একটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা, কোশ্চেন আসবে। রেট আর রেশিও আমি আগেও বলেছি, আবারও বলছি, তাই বেশ কিছু কোশ্চেন রেট এবং রেশিওর উপরে কিন্তু, বা ইনসিডেন্ট বা প্রিভিলেন্স, এগুলোর উপরে আমি নিয়ে এসেছি বেশি করে। তো কোশ্চেন নাম্বার 14 বলছে ক্রুড বার্থ রেট ইজ এক্সপ্রেস পার কতজনের মধ্যে? 100 পপুলেশন, নাকি 1000, নাকি 10,000, নাকি 1 লাখ? তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে 1000-এর মধ্যে। 1000-এর মধ্যে। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এখানে কিছু নোট আছে বন্ধুরা, নোট ডাউন করে নিতে পারো যে MMR হচ্ছে 1 লাখের মধ্যে আসবে, MMR হচ্ছে 1 লাখের মধ্যে লাইভ বার্থের মধ্যে আসবে, IMR হচ্ছে 1000 লাইভ বার্থের মধ্যে আসবে, CDRও 1000, বা সেক্স রেশিও কিন্তু ফিমেল পার 1000 মেল। এটাও কিন্তু আসে যে অনেক সময় ঘুরিয়ে দেয় যে 1000 মেল প্লাস 1000 মেলের মধ্যে আসবে না, ফিমেল পার 1000 মেলের মধ্যে আসবে, সেটা হচ্ছে সেক্স রেশিও। তো তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 15 কি বলছে বন্ধুরা, যে আইডিয়াল স্ক্রিনিং একটা ইম্পর্টেন্ট টপিক। তো স্ক্রিনিং থেকে একটা কোশ্চেন যেমন হচ্ছে আইডিয়াল স্ক্রিনিং টেস্ট শুড বি হাইলি সেন্সিটিভ, নাকি চিপ অ্যান্ড অ্যাকসেপ্টেবল, নাকি অপশান নাম্বার সি সিম্পল টু পারফর্ম, নাকি অপশান নাম্বার ডি যে অল অফ দ্য অ্যাবাভ? তো অবশ্যই এখানে কিন্তু হাইলি সেন্সিটিভও সঠিক, চিপ অ্যান্ড অ্যাকসেপ্টেবল অবশ্যই সঠিক, সিম্পল পারফর্ম তো অবশ্যই কিন্তু অল অফ দ্য অ্যাবাভ চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 16 বলছে বন্ধুরা যে ডিফারেন্স বিটুইন সার্ভিলেন্স অ্যান্ড সার্ভে। তো এটাও কিন্তু বন্ধুরা যে একটুখানি গুলিয়ে দেয়, যেটা হচ্ছে সার্ভিলেন্স আর সার্ভে থেকে। যে সার্ভিলেন্স কি বন্ধুরা, যে এটি একটা কন্টিনিউয়াস প্রসেস, আর সার্ভে কি একটা পার্টিকুলার প্রসেস, তাই না? তো সার্ভিলেন্স আর সার্ভে থেকে কিন্তু কোশ্চেন আসে। তো সার্ভিলেন্স অপশান নাম্বার এখানে বলছে যে বি বলছে যে সার্ভে ইজ কন্টিনিউয়াস, সার্ভিলেন্স ইজ ওয়ান টাইম। নো, অপশান নাম্বার এখানে চলে যাবে সঠিক উত্তর, যে সার্ভিলেন্স ইজ কন্টিনিউয়াস আর সার্ভে ইজ ওয়ান টাইম। তো এটাও একটা ইম্পর্টেন্ট, কারণ সার্ভে কিন্তু একটা স্পেসিফিক কেসের ক্ষেত্রে কিন্তু সার্ভে করা হয় স্পেসিফিক ক্ষেত্রে, বা কোনো একটা ওয়ান টাইম স্টাডির ক্ষেত্রে কিন্তু সার্ভে করা হয়। তো বাড়িতে সার্ভে আসে সবার জানো যে। আর সার্ভিলেন্স মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস বা সিস্টেমেটিক প্রসেস। তো কন্টিনিউয়াস বা সিস্টেমেটিক বলতে কি, কন্টিনিউয়াস বা একটা সিস্টেমেটিক প্রসেস। তো এবং এখান থেকে কিন্তু
অ্যানালাইজও করা হয় বা ডেটা কালেক্টের মাধ্যমে কিন্তু এটা কন্টিনিউ চলতে থাকে, একটা সার্ভিলেন্স চলতে থাকে। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার হচ্ছে সার্ভিলেন্স এবং সার্ভে কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে যে কোশ্চেন আসে কিন্তু আমাদের জানা উচিত বা জানতে হবে। তো রেসপন্সিবিলিটি অব আশা, একটা আশার রেসপন্সিবিলিটি কী বা একটা আশার হচ্ছে রেসপন্সিবিলিটি কি, যেটা হচ্ছে এক্সেপ্ট আছে। এক্সেপ্ট কিন্তু একটা খুব মারাত্মক জিনিস, প্রত্যেকটা পরীক্ষায় এক্সেপ্ট বা নট কিন্তু আছে। তো যেখানে হচ্ছে 3টে ঠিক থাকবে, একটা ভুল থাকবে, আমাকে খুঁজে বের করতে হবে এখানে ভুলটা কোনটা। তো ভুল বলছে কোনটা, হেলথ এডুকেশান টু কমিউনিটি, অবশ্যই কিন্তু হেলথ এডুকেশান দেবে একটা আশা গিয়ে বাড়িতে গিয়ে, বা মোবিলাইজ ফর দ্য ইমিউনাইজেশন এনসি অ্যান্টিনেটাল কেয়ারের জন্য অবশ্যই দেবে। কন্ডাক্টিং মেজর সার্জারি বা অপশান ডি বলছে কি প্রমোটিং ইনস্টিটিউশনাল ডেলিভারি বা জননী সুরক্ষা যোজনার ক্ষেত্রে সেখানেও কিন্তু আশা একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে। তো সার্জারি কিন্তু আশা করবে না, কন্ডাক্টিং মেজর মাইনর সার্জারি এখানে অপশান দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এখানে এমন কিছু সিমিলার অপশান দিয়ে দেয় যেটা মনে হয় ওটাও আশার মধ্যে আসে। তো এখানে কিন্তু অপশান নাম্বার সি চলে যাবে সঠিক উত্তর। তো আশা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো এখানে কিন্তু আজকে নলেজ বুস্টারে আমি কিন্তু সবাইকে আশা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অনলাইনার কিন্তু আমি দিয়েছি। তো আমার টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও, কারণ সেখানে প্রত্যেক সময় আমরা কুইজ বা অনলাইনার কোশ্চেন দিয়ে থাকি, যেখানে খুবই পয়েন্ট অফ ভিউ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। বা যারা বিশেষ করে আমার টেলিগ্রাম চ্যানেলে নলেজ বুস্টারে আছো তারা নিশ্চয়ই জানো, এবং অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই তোমরা কমেন্ট করো, বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো, এবং সবাই যদি সাপোর্ট করো আমাকে, তাহলে আগামী দিনে আমি আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হতে পারবো এবং আসবো। এটা আমার দায়িত্ব তোমাদের কাছে, এবং তোমাদের উপর কিছু দায়িত্ব নার্সিং কর্নারের একটু সারথি হওয়া, যেখানে তোমরা কিন্তু এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাকে হেল্প করতে পারো, এবং নার্সিং কর্নার যাতে সবার কাছে পৌঁছতে পারে সেটাও দেখো তোমরা। তো এটা আমার একটা রিকোয়েস্ট। তো চলো পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 18। এবং 18 বলছে পপুলেশন কভার্ড বাই ওয়ান আশা অ্যাপ্রক্সিমেটলি, যে একটা আশা কত পপুলেশন কভার করে। তো এটা কিন্তু পিএইচসি সিএইচসি আমরা আগেও এইসব কোশ্চেন আমরা আলোচনা করেছি। তো আশা কভার করে হচ্ছে 1000 পপুলেশন কিন্তু কভার করে কে, আশা। তো পরের কোশ্চেনে আসি। তো বন্ধুরা পরের কোশ্চেনে আসার আগে আরেকটু আশা নিয়ে একটু ডিসকাস করে নিই, যে আশা থেকে যেগুলো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট বা আশা থেকে আসে, সেটা তো প্রথমেই তো যে ফুল ফর্ম আসার আসে, যেটা হচ্ছে আমরা সবাই জানি যে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। তো অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। তো আশা থেকে যেগুলো কোশ্চেন আসে, যে এটা কার আন্ডারে আসে, NRHM এর আন্ডারে আসে, যেটা হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, যেটা হচ্ছে 2005, এবং নাও হচ্ছে NHM, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু আসে। আর একটা কি, এখানে যোগ্যতা কি হওয়া উচিত, আগে ছিল 8 পাস বন্ধুরা, এখন কিন্তু এটা হয়ে গেছে 10 পাস। আশা কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 10 পাস করতে হবে। আর বয়স সীমা কত থাকে, 25 থেকে 45 বছরের মধ্যে হতে পারে। এবং আশা কী কী করতে হয় আশাকে, সেখানে কিন্তু আশাকে মেনলি করতে হয় ডেটা কালেক্টিং, তারপর হচ্ছে রেজিস্টার অন বার্থ বা ডেথ, এগুলো রেজিস্টার করতে হয় তাকে, বা বিভিন্ন রকমের যেগুলো ডিজিজ কন্ট্রোলে কিন্তু হেল্প করে, যেমন হচ্ছে টিবির স্ক্রিনিংয়ের ক্ষেত্রে বা হেল্প করে। তো এগুলো হচ্ছে, এবং চাইল্ড হেলথের ক্ষেত্রে এবং মায়েদের ক্ষেত্রে কিন্তু ম্যাটারনালে কিন্তু হেল্প করে। কে হেল্প করে, আশা হেল্প করে। তো এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আসে, যে NRHM-এর আন্ডারে আসে। 2005 সালে 8 পাস বা 10 পাস হতে হয়, 25 থেকে 45 বছরে আসে। এরা কী করে, ডেটা কালেক্টিং করে, রেজিস্টার বার্থ বা ডেথ বা বিভিন্ন রকমের ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে সেখানে স্ক্রিনিংয়ে ওরা হেল্প করে, এবং এরা একটা মিডিয়াম হিসেবে কাজ করে, কার মধ্যে হিসেবে কাজ করে হেলথ সিস্টেমে। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 19 বলছে বন্ধুরা, 19 বলছে যে দ্য হুইচ ফাংশন অফ ম্যানেজমেন্ট। তো এটা একটা ম্যানেজমেন্ট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডিসাইডেড ইন অ্যাডভান্স হোয়াট টু বি ডান, যে একটা ম্যানেজমেন্টে কী করতে হবে, এটা কিসের ওপর ডিপেন্ড করে, যে অর্গানাইজিং নাকি স্টাফিং নাকি প্ল্যানিং নাকি কন্ট্রোলিং। অবশ্যই কিন্তু প্ল্যানিং হচ্ছে প্রথম সঠিক উত্তর। তো প্ল্যানিং মানে কি বন্ধুরা, এখানে একটু জানি, যে যেটা মনে রাখতে হবে, যে পোস্টকর বি মানে কি হচ্ছে এইটা মনে রাখতে হবে, POSDCORB,
এটা মনে রাখলে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট আমরা জেনে নিলাম প্রসেস কি, যে পি ফর হচ্ছে কি প্ল্যানিং। ফার্স্ট কি তাহলে আসবে বন্ধুরা? প্ল্যানিং। প্রথমে আমরা প্ল্যানিং করব, তারপরে কি করব হচ্ছে অর্গানাইজ করব। তারপরে এস ফর কি বন্ধুরা? এস ফর হচ্ছে স্টাফিং। ডি ফর কি বন্ধুরা? ডি ফর ডাইরেক্টিং। সিও ও মানে হচ্ছে কোঅর্ডিনেশন। আর মানে হচ্ছে যে বন্ধুরা যে রিপোর্ট করব এবং রিপোর্টিং। এবং বি ফর বাজেট। তো বাজেট কিসে আসছে? বাজেট কিন্তু সবার লাস্টে আসছে। তাহলে বন্ধুরা POSD CORB মনে রাখলে আমরা কিন্তু পুরো প্রসেস এরকমও আসতে পারে যে অনুযায়ী সাজাও, তো সেখানে প্ল্যানিং অর্গানাইজিং, তারপরে হচ্ছে স্টাফিং, তারপরে হচ্ছে ডাইরেক্টিং, তারপরে হচ্ছে কোঅর্ডিনেশন, তারপরে হচ্ছে রিপোর্টিং, তারপরে হচ্ছে বাজেটিং। তো এটা কে নিয়ে এসেছিলো? তো এটা কে নিয়ে এসেছিলো? তো পরের কোশ্চেনেই আমরা আসি যে POSD CORB এটা কে নিয়ে এসছে, যে কে ইন্ট্রোডিউস করেছে? হেনরি ফয়েল নাকি লুথার গুইক নাকি FW টাইলর নাকি পিটার ড্রুকার? তো অবশ্যই সঠিক অপশান চলে যাচ্ছে অপশান নাম্বার বি, লুথার গুলিক। তো বি চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 21 বলছে যে এস্টাবলিশিং অর্গানাইজেশন স্ট্রাকচার রেফার্স টু। তো অর্গানাইজেশন স্ট্রাকচার বলেছে, তো অবশ্যই অর্গানাইজিং হচ্ছে সঠিক উত্তর। তো অপশান নাম্বার বি এখানে চলে যাবে সঠিক উত্তর। তো এবার আসি কোশ্চেন নাম্বার 22, বেস্ট লিডারশিপ স্টাইল এমার্জেন্সি ওয়ার্ড। একটা ইমার্জেন্সি ওয়ার্ডে বেস্ট লিডারশিপ কোনটা? তো এখানে আছে 4টে অপশান। তো 4টে অপশানের মানে কি? মানে হচ্ছে লিসিজ ফেয়ার মানে হচ্ছে বন্ধুরা, মানে হচ্ছে যে যা খুশি করো, তোমরা যা খুশি করো, আমার মানে কিছু যায় না আসে না, তোমরা যা খুশি করো। তো এরকম যদি কোনো একটা লিডারের মানসিকতা হয়, তাহলে কি একটা ইমার্জেন্সি ওয়ার্ড চলতে পারে? না, চলতে পারে না। তারপরে হচ্ছে ডেমোক্রেটিক, মানে টিমের সাথে আলোচনা করে করতে হবে, এটাও কিন্তু লিডারের ক্ষেত্রে সঠিক না। তারপরে বন্ধুরা হচ্ছে যে অটোক্রেটিক বা অথরিটেরিয়ান, বা অপশান নাম্বার ডি হচ্ছে যেটা হচ্ছে ট্রান্সফরমেশন। তো অবশ্যই বন্ধুরা যে অটোক্রেটিক বা অথরিটেরিয়ানের মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে দা বস টাইপের, যে ওর কথাই হচ্ছে লাস্ট কথা। তো সেক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে বেস্ট। অপশান নাম্বার সি চলে যাবে সঠিক উত্তর। এবার ট্রান্সফরমেশনাল মানে কি বন্ধুরা? যে ইন্সপায়ার করবে, হ্যাঁ করো, এটা করলে ভালো হবে, তোমাদের করা উচিত। তো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমেশনাল কিন্তু যাবে না, এখানে অপশান নাম্বার সি চলে আসবে বন্ধুরা, যে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। তো এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট নোটস দিয়েছি, যেমন হচ্ছে বিশেষ করে যদি বেস্ট ওভারঅল স্টাইল, সেখানে কিন্তু বেস্ট হচ্ছে ট্রান্সফরমেশনাল হচ্ছে, যেখানে হচ্ছে ইন্সপায়ার করে কাজ করা হবে। বেস্ট ফর এমার্জেন্সি তো অটোক্রেটিক হবে, তো আর মোস্ট পার্টিসিপেটিভ হচ্ছে ডেমোক্রেটিক মানে টিমের সাথে আলোচনা করে। তো ডেমোক্রেটিক, আমাদের ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা জানি, কিন্তু পালন হয় কি না এখন বুঝতে পারি না, নাহলে আজকের হয়তো অভয়া হয়তো তার পেতো, কিন্তু পাইনি। তো যাই হোক, তারপরে এখানে বেশ কিছু পয়েন্ট আছে। তো আসি কোশ্চেন নাম্বার 23 বলছে বন্ধুরা, দ্য ফার্স্ট স্টেপ অফ রিসার্চ প্রসেস কোনটা বন্ধুরা? যে ডেটা কালেক্টিং নাকি ফর্মুলেশন অফ হাইপোথেসিস নাকি আইডেন্টিফিকেশান নাকি অফ রিসার্চ প্রবলেম নাকি ডেটা অ্যানালাইসিস। তো অবশ্যই 23 নম্বর কোশ্চেন উত্তর বলার আগে আমরা একটু রিসার্চ সম্বন্ধে বন্ধুরা জেনে নিই। তো চলো রিসার্চ সম্বন্ধে একটু জেনে নিই বন্ধুরা। রিসার্চ মানে কি? রিসার্চ মানে হচ্ছে মানে হচ্ছে এগেইন সার্চ মানে কি? হয়তো কোনো জিনিস, তো বন্ধুরা যে কোনো জিনিস একটা হয়তো আবিষ্কার হয়ে গেছে, হয়তো কোনো স্মার্টফোন প্রথমে আবিষ্কার হয়েছে, কিন্তু এখন যে আমরা স্মার্টফোন ইউজ করছি সেটা কি হয়েছে? সেটা হচ্ছে আগে ফোন আবিষ্কার হয়েছে বা ইনোভেট হয়েছে, সেখান থেকে কিন্তু রিসার্চ করে কিন্তু এখন কিন্তু স্মার্টফোনে এসছে। তাহলে রিসার্চের মানেটা বোঝা গেল, মানে যেখানে হচ্ছে সলভ আউট প্রবলেম, আমরা প্রবলেমটা সলভ আউটও বলতে পারি, কিংবা যেখানে হচ্ছে আপডেট করা হয়েছে, যেখানে পরপর ধীরে ধীরে আপডেট করা হচ্ছে, কিংবা কোনো ইউনিকনেসটাকেও আমরা কিন্তু বলতে পারি যে রিসার্চ, বা কিংবা
মডিফাইড। তো রিসার্চ মানে কি? মডিফাইড করা হচ্ছে। তাহলে কি হলো? রিসার্চ মানে হলো যেখানে হচ্ছে আমরা এগেইন আমরা সার্চ করছি, যেখানে কি আগে কোনো জিনিস ইনোভেট হয়ে গেছে সেটাকে আমরা স্মার্টলি আবার ইনোভেট করে বের করছি, কি হয়তো প্রবলেমটা সলভ আউট করছি, কিংবা আপডেট করছি কোনো কিছু, কিংবা ইউনিকনেস নিয়ে এসেছি বা মডিফিকেশান নিয়ে এসেছি, ওটাই কিন্তু রিসার্চের মধ্যে আসছে বন্ধুরা। তো এই রিসার্চের কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো কী স্টেপ যেগুলো হচ্ছে প্রসেসের মধ্যে আসে, যেমন প্রসেস। এই রিসার্চ একটা যথেষ্ট কঠিন সাবজেক্ট, কিন্তু আমরা একটু সহজ করে পড়বো যে রিসার্চের প্রসেসগুলো মেইনলি 5টা প্রকারের হয়। তো 5টা প্রকার কি? এক হচ্ছে কনসেপচুয়াল মানে কি বন্ধুরা? যে কোনো একটা প্রথমে তো একটা কনসেপ্ট আনতে হবে। হয়তো ভাবো তুমি একটা হাসপাতাল করতে চাইছো তোমার এলাকায়, তো সেখানে তোমাকে তো ফার্স্ট কনসেপ্ট লাগাতে হবে, বা প্রথমে তো মাথায় নিয়ে আসতে হবে যে আমাকে হসপিটাল করতে হবে। তো 2 নম্বর স্টেজ কী আসবে বন্ধুরা? যে রিসার্চ বা ডিজাইন বা ব্লু প্রিন্টও বলতে পারি আমরা, বা প্ল্যানিং বলতে পারি। তো বন্ধুরা, তুমি ভাবলে যে তোমাকে হাসপাতাল করা দরকার তোমাদের এলাকায়, তো তার জন্য কি করতে হবে বন্ধুরা? তার জন্য তোমাকে কি করতে হবে? একটা ডিজাইন করতে হবে, বা তার জন্য একটা প্ল্যানিং করতে হবে। তো তাই তো 3 নম্বর প্রসেসে কি আসবে বন্ধুরা? 3 নম্বর প্রসেসে আসবে যে এমপ্রিক্যাল ফেজটা কি বন্ধুরা? এমপ্রিক্যাল ফেজ মানে হচ্ছে তুমি ডাটা কালেক্ট করছো। কোথা থেকে? যে যারা বড় বড় হাসপাতাল করেছে তাদের কাছে গিয়ে তুমি ডেটা কালেক্ট করছো, বা তুমি আরও ডেটা কালেক্ট করছো, সেটা হচ্ছে এমপ্রিক্যাল ফেজের মধ্যে চলে যাচ্ছে। তাহলে 2, 3। তো 4 নম্বর কি বন্ধুরা? প্রসেসের মধ্যে, যে রিসার্চের প্রসেসের মধ্যে 4 নম্বর কি? অ্যানালাইসিস। 4 নম্বর কি? তুমি অ্যানালাইজ করবে। তুমি হাসপাতাল করতে চাইছো, তো সেখানে তুমি প্রথমে কনসেপ্ট নিয়ে এলে, তারপরে তুমি সেটাকে প্ল্যানিং আউট করলে, বা ব্লু প্রিন্ট বের করলে, বা ডিজাইন করলে, তারপরে তুমি কি করলে? তুমি হচ্ছে এমপ্রিক্যাল বা কালেক্টিং ডাটা করলে, বা তারপরে তুমি কি করলে? অ্যানালাইজ করলে। এবং লাস্ট স্টেজ হচ্ছে কি বন্ধুরা? 5 নম্বর স্টেপ হচ্ছে ডিসএমিনেট ফেজ কোনটা বন্ধুরা? ডিসএমিনেট মানে হচ্ছে ইমপ্লিমেন্ট। তুমি এতক্ষণ রিসার্চ করলে, সব কিছু করার পর তুমি ওটাকে ইমপ্লিমেন্ট করলে, একটা কনসেপ্ট লাগালে, তারপরে তুমি ওটাকে ডিজাইন করলে, প্ল্যানিং করলে, তারপরে তুমি কালেক্ট ডাটা করলে, তারপরে অ্যানালাইজ করলে, তারপরে তুমি কি করলে? তারপরে তুমি তাকে ইমপ্লিমেন্ট করলে। তো আমরা রিসার্চ মানে জানলাম, আমরা রিসার্চের প্রসেসগুলো জানলাম। রিসার্চের প্রসেস জানা মানে আমরা প্রায় 30% জিনিস জেনে গেলাম রিসার্চ থেকে। এবার এগুলো আমরা পরে ডিসকাস করছি। তার আগে আসি মূল কোশ্চেন কী বলছে বন্ধুরা? কোশ্চেন বলছে যে দ্য ফার্স্ট স্টেপ দ্য রিসার্চ প্রসেস ইজ ডাটা কালেক্টিং, formulation of hypothesis, identification of research problem and data analysis। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে আইডেন্টিফিকেশান অফ রিসার্চ প্রবলেম। প্রথমে আমাকে কিন্তু প্রবলেমটা খুঁজে বার করতে হবে, মানে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে বা আমি কী নিয়ে রিসার্চ করছি। তো অপশান নাম্বার সি হচ্ছে কি সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 24 বলছে যে স্মল স্কেল অফ ট্রায়াল স্টাডি বিফোর মেইন রিসার্চের আগে ট্রায়াল স্টাডিটাকে কী বলবো বন্ধুরা? অবশ্যই অপশান নাম্বার এ পাইলট স্টাডি। অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে পাইলট স্টাডি। এ হচ্ছে পাইলট স্টাডি কি বন্ধুরা? যে আমি একটা হসপিটাল করব, হয়তো হসপিটাল করার আগে হয়তো আমি প্রথমে 5টা বেড বা 10টা বেডের একটা হসপিটাল করলাম। তো এটাই হচ্ছে কিন্তু পাইলট স্টাডি। সেখান থেকে আমরা ভুল বুঝতে পারবো যে আমরা এই 10টা বেডের মধ্যে আমার কী ভুল হচ্ছে, তারপর আমরা একটা 500টা বেডের হাসপাতাল করতে পারবো। তো ওই জন্য পাইলট স্টাডি একটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা যদি বলি রিসার্চে কার মধ্যে আসে, এই যে আমরা প্রসেস বলেছিলাম, তো প্রসেসের মধ্যে কনসেপচুয়াল, তারপরে ছিল আমাদের প্ল্যানিং বা ব্লু প্রিন্টের মধ্যে কিন্তু আসবে কি পাইলট স্টাডি আসবে। তো তারপরে আসি পরের কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 25 বলছে বন্ধুরা যে ইভ্যালুয়েশন স্যাম্পলিং এগুলো হবে না। তো 25 বলছে রিসার্চ প্রসেস ইজ স্ট্যাটিস্টিক, সাইক্লিক অ্যান্ড সিস্টেমেটিক, বা নাকি র্যান্ডম, নাকি আনপ্ল্যান্ড। তো অবশ্যই রিসার্চ কখনোই আনপ্ল্যান্ড হতে পারে না, বা র্যান্ডম
ইচ্ছে খুশি হতে পারে না, স্ট্যাটিক হতে পারে না। অবশ্যই কিন্তু রিসার্চ একটা সাইক্লিক বা একটা সিস্টেমেটিক প্রসেসের মাধ্যমে কিন্তু রিসার্চ হয়, সেই প্রসেসটা কিন্তু আমরা অলরেডি জানলাম। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর, বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তো এই ভিডিওটা লং হচ্ছে, তো আমরা আবার পরের দিনে ভিডিও নিয়ে হাজির হব, যেখানে আমরা বেশ কিছু কিন্তু রিসার্চ এবং ম্যানেজমেন্ট থেকে আরও কিন্তু কোশ্চেন নিয়ে আসবো। তো আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না, এবং বন্ধুদেরকে শেয়ার করো বন্ধুরা। তো আশা করবো যে তোমরা ভিডিওটা বেশি বেশি লোককে শেয়ার করবে, যাতে আমার নার্সিং কর্নারের পাশে থাকতে পারো এবং নার্সিং কর্নারকে অনেক মানুষ চিনতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, এবং আরও অনেকে বলেছিলে যে প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসার কথা, সেক্ষেত্রে কিন্তু নার্সিং কর্নারের তরফ থেকে কিন্তু প্রায় দিনই, যে বিশেষ করে যেদিন এক্সাম আছে সেক্ষেত্রে কিন্তু ভিডিও আসবে না, না হলে কিন্তু প্রায় দিনই কিন্তু নার্সিং কর্নার চেষ্টা করবে যে ভিডিও নিয়ে আসার। তো সবাই ভালো থেকো, পড়াশোনা করো। তো টাটা বন্ধুরা।